হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ সোমবার, সময় এখন সন্ধ্যে 7টা। যদিও বা দুদিন ধরে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, তবে সকাল থেকে আকাশটা মোটামুটি পরিষ্কার। পরে একটু আবারও বৃষ্টি নেমেছিল, যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি নেমে যাবে। তাই চলুন নিচে গিয়ে কতগুলো ব্রেড রেডি করে নিই। 10 ইঞ্চি গ্রো ব্যাগ অর্ডার দিয়েছিলাম, সেগুলোই হেঁচে। যাদের কাছে আমার মতো একেবারেই মাটি নেই, মাটি ছাড়া তারা কিভাবে গাছ করবেন, এটা তো আমি প্রতি বছরই দেখাই, তবুও নতুন বন্ধুদের উদ্দেশ্যে আবারও দেখিয়েছি। নিচে দেখুন অনেকটা পরিমাণে আমি শুকনো পাতা টাতা দিয়েছি। আপনাদের কাছে যদি শুকনো পাতা না থাকে, সেক্ষেত্রে পিচবোর্ড, কাগজ এগুলো দিতে পারেন। তার উপর অনেকটা পরিমাণে কোকোপিট দিয়ে দিয়েছি। কোকোপিটটা কিন্তু আমি রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, সাথে একটু ছাই মিশিয়ে নিয়েছি, যাতে কোনো রকমভাবেই ফাঙ্গাসের কোনো অসুবিধা না হয়। এইভাবে অর্ধেকের বেশি ভরে নিয়েছি। এরপর দেখুন এই বস্তাটার মধ্যে রেখে দিয়েছি আমি গোবর সার, যেটা আমি 6 মাস আগে আনিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে। গোবর সার যত বেশি পুরনো হবে ততই গাছ ভালো হবে। নার্সারির লোকেরা ওরা তাড়াতাড়ি করে বেচবে বলে 2-3 মাসের মধ্যেই রেডি করে বিক্রি করে দেয়, তার ফলে কাঁচা রয়ে যায় এবং সেই কারণেই অনেক সময় গাছ মারা যায়। মানে ছোট চারা গাছ এই কাঁচা সারটা নিতে পারে না, সেই জন্যেই মারা যায়। অবশ্যই আপনারা একটুখানি পুরনো করে নিলে ভালো হয়, আর যদি পুরনো বিক্রি হয় তাহলে তো খুবই ভালো কথা। আমাদের এখানে তো সবই ভেজাল, তবে গোবর সারটা এখনও পর্যন্ত ঠিক আছে। কোকোপিটের ওপরে দিয়ে দিয়েছি আরও অর্ধেকের বেশি এই গোবর সারটা। এই দেখুন পুরোটাই ভরে নিয়েছি প্রায়। আর যেটুকুনি বাকি রয়েছে এর ওপর দিয়ে দেবো আবারও কোকোপিট, যার মধ্যে ছাই মিশিয়েই রেখে দিয়েছিলাম। এইভাবে গোটা ব্যাগটা কিন্তু ভরে নেবো। এইভাবে মাটির কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না। এতে গাছ এত ভালো হয়, যারা আমার পুরনো বন্ধুরা আছেন তারা তো জানেনই, আর যারা নতুন বন্ধু আছেন তারা একবার শীতের ভিডিওগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে মাটি ছাড়া এত সুন্দর সবজি করি আমি প্রতিটা বছর। এইভাবে রেখে দেবো। এর মধ্যে এখন খাবার টাবার দেবার কোনো প্রয়োজন নেই, কারণ গোবর সারের মধ্যে যথেষ্ট খাবার আছে, আর নিচে তো পাতা ফাতা রয়েছে। এইভাবে দেখুন আমি ব্যাগগুলোকে রেডি করে নিয়েছি। তবে এর মধ্যে এখন আর বৃষ্টির জল ঠল কোনো কিছুই দেবো না। এখন শুধুমাত্র একটু রোদ উঠেছিল বলে বাইরে রেখেছি। বৃষ্টির জল ঠল দেবার কোনো প্রয়োজন নেই, যেহেতু বেডটা পুরো রেডি হয়েই রয়েছে। যদি সবজির খোসা টোসা থাকতো ডিকম্পোস্ট হবার জন্য দিতাম, এখন যেহেতু বেডটা সম্পূর্ণ রেডি গাছ তৈরি হবার জন্য, তাই জন্য শুধু শুধু বৃষ্টি ভেজাবো না। আর এতে বেডটা কতটা হালকা হয়েছে দেখুন, অনায়াসে যে কেউ তুলে নিতে পারবে, যেখানে সেখানে নিয়ে যাওয়া যাবে। মানে ছাদের এক কর্নার থেকে অন্য কর্নারে খুব সহজেই চলে আসবে। গাছ তো ভালো হবে, যেহেতু এতগুলো সার পড়েছে। আমি কিন্তু অনেকজনকে দেখেছি সার মোটেই দেয় না, অল্প একটুখানি কোনো সময় সবজির খোসা দিয়ে দিল, ব্যাস তার মধ্যেই গাছ করে। তাতে গাছ হবে, ওই লতানো গাছগুলো হবে, কিন্তু ফলন আসবে না। সেই জন্য সার ব্যবহার করাটা খুবই দরকার। সার ছাড়া কি গাছ হয়? যারা গ্রাউন্ডে বাগান করে তারাও কিন্তু জমিটা খুশে নিয়ে সার দেয়। ছোট কলা গাছ এনেছি, যদিও বা আমার বাগানে কলা গাছ ছিল। ছাদ বাগানে কলা গাছ করতে আমার বেশ ভালো লাগে। আমি কলা গাছ করে কলার মোচা পেয়েছি এবং কলাও পেয়েছি, সেটা তো আমার পুরনো ভিডিওর মধ্যেই রয়েছে। যারা নতুন আছেন তারা দেখে নিতে পারেন। এই গাছটা নিয়ে এসেছি, বেলে মাটির মধ্যে বসানো রয়েছে। আগে ঠিক এই জায়গাতেই আমার আরেকটি কলা গাছ ছিল, যেটা কালবৈশাখীর ঝড়েতে এবারে পড়ে গিয়েছিল। তখন আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়েছিল, কারণ কলা গাছ আমার ভীষণই প্রিয় একটা জিনিস। এর পাতা তো সবসময়তেই আমি ব্যবহার করি রান্নাতে, কারণ আমার মেয়ে কলায় মাছ ভাজা খেতে ভীষণই ভালোবাসে। তাছাড়া পুজোর কাজেতেও কলা পাতা কেটে কেটে ব্যবহার করি। আর কলা পাতার সার যে কতটা ভালো হয় পটাশযুক্ত, সেটা তো আমরা সবাই মোটামুটি জানি। তো এইখানেই রাখবো, তবে এখন রাখবো না, এখন ছোট একটা টবে দেবো। সেই জন্যই গাছটিকে ওপরের ছাদে নিয়ে এসেছি। বৃষ্টিটাও কম রয়েছে, ভাবছি আজকেই রিপোর্ট করে দেবো। বৃষ্টি হলে আজকে করতাম না, রেখে দিতাম। আর এটা কিন্তু বেশি বড় হয় না, ছোট জাতেরই কলা গাছ। ভ্যারাইটিটা ভীষণই ভালো। আপনারা যখন কিনবেন ভ্যারাইটিটা বুঝে কিনবেন, যেই ভ্যারাইটিতে 1 বছরের মধ্যে মোটামুটি ফলন চলে আসবে। মিডিয়া ভীষণ সাধারণ করেছি, যেমন মাটি আর গোবর সার আর অল্প একটু সামান্য চুন মিশিয়ে নিয়েছি। এখন আপাতত এটাতেই দেবো, কোনো রকমভাবে কোনো খাবার টাবার দেবার এখন প্রয়োজন নেই। গাছটা যেহেতু খুবই ছোট, সেই জন্যই এখন রিপোর্ট করে দেবো এই দুটো জিনিস দিয়ে। 10 ইঞ্চি একটা টবের মধ্যে আমি রিপোর্ট করব, তার আগে কাঁচি দিয়ে হালকাভাবে গ্রো ব্যাগটা কেটে নেবো, কারণ
কলা গাছের শেকড় কিন্তু ভীষণই পাতলা হয়, যদি কাটতে গিয়ে শেকড় কেটে যায় একটু অসুবিধা হবে, সেই জন্য হালকাভাবে গ্রো ব্যাগটাকে কেটে নিয়ে মাটিটা আস্তে করে তুলে নেব। তারপর এই 10 ইঞ্চি টবটার মধ্যেই আমি বসিয়ে দেবো। কলা গাছ এনে প্রথমেই বড় জায়গায় দেবেন না, দিলে শেকড়টা পুরো মাটিতে ছড়িয়ে যাবে এবং মাটি ভর্তি হয়ে যাবে, কিন্তু গাছটা ছোটোই হয়ে থাকবে, গাছটা কিন্তু উপরে লম্বাতে বাড়বে না। সেই জন্য ছোটো থেকেই শুরু করবেন। যদি গাছটি আমার আরেকটু ছোটো হতো তাহলে আরেকটু ছোটো টবে দিতাম, যেহেতু গাছটি মোটামুটি বড় তাই জন্য আমি 10 ইঞ্চিতে দিলাম। এরপর আমি 15 বা 18 ইঞ্চি গ্রো ব্যাগে দেবো, আর যখন দেবো তখন ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। মাটিটাকে একটুখানি গোল করে নেব, সাইড দিয়ে সরিয়ে সরিয়ে মধ্যিখানটা একটুখানি ফাঁকা করে এই যে মাটিটা বসিয়ে দেবো। যেহেতু বেলে মাটিতে তাই আর ছাড়ালাম না, বেলে মাটিতে যদি না হতো গাছটি এঁটেল মাটিতে হতো তাহলে এঁটেল মাটিটা ছাড়িয়ে দিতাম, কারণ এঁটেল মাটিতে গাছ ভালো হয় না। যেহেতু বেলে মাটি কাজ তাই কোনো অসুবিধাই হবে না। এইভাবে চেপে চেপে দেবো, ওপর দিয়ে আবার একটু মাটি দিয়ে দেবো, এক সাইডে রেখে দেবো, অল্প একটু জল দেবো। বৃষ্টি হচ্ছে তো তাই জন্য বেশি জল দেবার প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে। যদি বৃষ্টি না হতো তাহলে সম্পূর্ণ জলে ভরিয়ে দিতাম এবং তলা দিয়ে জলটা বেরিয়ে যেত। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তাই জন্য আর অতটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। মাটিটা দেখুন কি সুন্দর খুশে যাচ্ছে। যেহেতু বেলে মাটিতে গাছ ভীষণই ভালো হয়, তবে আমার তো বেলে মাটি নেই, আমার বেলে দোআঁশ মাটি, তাতেও খুব ভালো গাছ হয়। এর আগে তো আপনারা দেখেছেনই যে বেলে দোআঁশ মাটিতে আমার কত গাছ হচ্ছে, এখনও কিন্তু হয়ে রয়েছে প্রচুর সবজি, পেছনে দেখতেই পাচ্ছেন। এখন গাছটি বসাবার সাথে সাথেই কোনো খাবার দেবার কিছু প্রয়োজন নেই, ওই যে গোবর সার রয়েছে গোবর সারের মধ্যেই খাবারটা পেয়ে যাবে, সাথে বৃষ্টির জল পাবে, এতেই কিন্তু গাছটা বাড়তে সুবিধা হবে এবং মাটিটার মধ্যে শেকড় ধীরে ধীরে ছড়াবে, গাছটিও লম্বা হতে থাকবে। কিছুদিন পর খাবার দেওয়া শুরু করব, প্রায় 1 মাস পর আমি খাবার দেবো। তবে আপনাদেরকে বারবার বলছি আপনারা কিন্তু ভ্যারাইটিটা বুঝে কিনবেন, যে কোনো একটা ভ্যারাইটি নিয়ে আসবেন না, সেক্ষেত্রে কিন্তু ফলনটা দেরি করে আসবে। চলুন, এটা তো হয়ে গিয়েছে, একটা টমেটো গাছের কাছে নিয়ে যাই আপনাদেরকে। এবারে বর্ষার সময় থেকেই বিভিন্ন টবের মধ্যেই কিন্তু টমেটোর অনেক চারা উঠেছিল, কিছু কিছু চারা তুলে আমি আলাদা জায়গায় দিয়েছি, আবার কিছু কিছু চারা যেই টবেতে ছিল সেই টবের মধ্যেই রেখে দিয়েছিলাম। এখানেও ঠিক তাই, এখানে একটা হলুদ গাছের বেড রয়েছে এই চালের বস্তাটার মধ্যে, সেখানেই কিন্তু এই টমেটোর চারাটা উঠেছিল। আমি এখান থেকে তুলিনি, যেহেতু হলুদ গাছ তাই তুলিনি। গাছটি বেশ হৃষ্টপুষ্ট রয়েছে, যেহেতু মাঝে মাঝে আমি সবজির খোসা দিতাম, তাতেই গাছটার চেহারাটা ভীষণ ভালো হয়েছে। গরমের সময় একটু পাতা কুকড়ে গিয়েছিল, ওষুধ দেওয়াতে ঠিক হয়ে গিয়েছিল। এই নিয়ে গাছটিতে 2বার ফুল এলো, কিন্তু প্রচণ্ড গরমের জন্য ফুলগুলো সব শুকিয়ে ঝরে গিয়েছিল। এবারে জানি না থাকবে কি থাকবে না, তবে সামনেই শীত, আশা করি গাছটিতে তো থাকবে। গাছটি থাকলেই শীতের সময় আরামসে টমেটো পাওয়া যাবে। তবে ফুলগুলো কিন্তু ভীষণ পুষ্ট, এবারে গরমের সময় এতটা পুষ্ট ছিল না এবং এতটাও ফুল আসেনি, অল্প কটা ফুল এসেছিল। এদিকে বরবটি গাছে তো ভরে ভরে বরবটি হচ্ছে, তবে বরবটিগুলো খুব একটা পুষ্ট হয়নি, আরেকটু বড় হবে, আরেকটু ফুলবে, এখনও অনেক কচি, আরও লম্বা হবে। আর দেখুন, এগুলো কিন্তু গরমের বরবটির দানাই আমি ফেলেছিলাম, জানি যে শীত আসতে একটু সময় লাগবে, ততদিনে বরবটিগুলো রেডি হয়ে যাবে। মানে গরমের অনেক সবজি কিন্তু এখন আমার বাগানে রয়েছে, যেগুলো আমি কিছুদিন আগেই বসিয়েছিলাম, ওই 1-1.5 মাস আগে বসিয়েছিলাম, তার মধ্যেই কিন্তু পেয়ে গেছি। শীত আস্তে আস্তে আরও সবজি পেয়ে যাবে। এই দেখুন কত বড় বড় হয়েছে, আরও বড় হবে বরবটি। এই দানাগুলো এনেছিলাম আমি গাছের হাট থেকে, যেটা শ্যামবাজারে বসে, এই হাটের থেকেই আমি বেশিরভাগ বীজগুলোকে নিয়ে আসি। তবে শীতের সময় কিন্তু এই সমস্ত বেড আমার সবই কাজে লেগে যাবে। এরপর কিন্তু আমি আর গরমের বীজ ফেলিনি, ওই গরমের বীজ যা ফেলেছি 1-1.5 মাস আগেই ফেলেছি, আর ফেলবো না। এবার আর সময় নেই, দেখতে দেখতে সেপ্টেম্বরের 15 তারিখ তো হয়েই গেল। এবারে এই সবজিগুলো যখন তোলার টাইম হয়ে যাবে তখন নতুন করে বেড রেডি করবো শীতের জন্য, শীতের সবজি বসাবার জন্য অনেক মাটি লাগবে, তো এই সব মাটিগুলোকেই কাজে লাগিয়ে নেবো। কারণ গরমের সবজি শুধুমাত্র রেখে দিলে শীতে ফলনও হবে না এবং মাটিটা জোড়া হয়ে থাকবে, এতে শীতের গাছ করতে একটু অসুবিধা হয়ে যাবে। তাছাড়া সেই গরম অবধি রেখে তো কোনো লাভও নেই, তাই গরমের সবজি গরমে এবং শীতের সবজি শীতে করাটাই ভালো। টমেটোর চারাগুলোকে কালকে আমি এদিকে রাখতে ভুলে গিয়েছিলাম, মানে ঢাকা দিতে ভুলে গিয়েছিলাম, তাও বৃষ্টিটা যেহেতু অল্প হয়েছিল বলে চারাগুলো কোনো ক্ষতি হয়নি। কিন্তু এত ছোট চারার ওপর যদি সরাসরি অনেক জোরে বৃষ্টি হতো তাহলে সমস্ত চারাই মারা যেত। চারাগুলো কিন্তু দিব্যি ভালো রয়েছে, তবে এখান থেকে 2টো চারা তুলে নেবো। ছাদ বাগানে আরও একটি যে কলা গাছ রয়েছে সেখান থেকে আবারও চারা উঠেছে, সেই চারাগুলোকে বারবার তুলে দিতে হবে, না হলে এই যে গাছটা রয়েছে গাছটা কিন্তু চেহারাটা একেবারেই ভালো হবে না, সেই জন্যই চারাগুলোকে প্রত্যেকবার তুলে দিতে হবে। আবার এর মধ্যে দেখছি একটা লাউয়ের চারা উঠেছে, একটু বড় হলে লাউয়ের চারাটা এখান থেকে তুলে নিতে হবে।
কত সুন্দর টেকমা ফুলগুলো হয়েছে দেখুন, এত ভালো গাছ যে সব সময়তেই ফুলে ভরে থাকে। আবারও 2-1 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়েছে, আকাশটা বেশ মেঘলা মেঘলা, তবে সুন্দর হাওয়া দিচ্ছিল বলে প্রকৃতিটা দেখতেও বেশ ভালো লাগছিল। এদিকে একটা বন্ধু দেখতে চেয়েছিলেন যে ওই যে কচু গাছের গোড়ার থেকে যে লাউ গাছটা রয়েছে সেটা বেঁচে আছে না মারা গিয়েছে সেটা দেখতে চেয়েছিলেন। না, সবই ঠিকঠাক আছে, সাথে সাথে সবই হচ্ছে। লাউ গাছটাও দিব্যি সুন্দর চেহারা নিয়ে বাড়ছে এবং কচু গাছটাও ভালো কচু বেরিয়েছে। এই দেখুন, আবারও কচু শাক তৈরি হতে শুরু করেছে, একটা পাতাও তৈরি হয়ে গিয়েছে। আর লতি থেকে তো 4-5 দিয়ে কচু পাতা হচ্ছে। এই দেখুন কত শাক উঠেছে। আমি আর কিছু করিনি, দেখাই যাক কতদূর কী হয়। লাউ গাছটা একটু বড় হলে ফলন না দিলেও কোনো অসুবিধা নেই। আমাদের এখানে বাজারে লাউ শাকের অনেক চাহিদা, সেই জন্য দামটাও অনেক বেশি বলে। একটা বান্ডিল 40 টাকা 45 টাকা করে বলে। সেখানে আমার ছাদ বাগানে যদি এত সুন্দর লাউ শাক হয় তাহলে বাজার দিয়ে কেনার কি দরকার, তাও আবার সম্পূর্ণ অর্গানিক। এদিকের গাছগুলোতে দড়ি বাঁধতে হবে, এদিক ওদিক ধরে মুখ বার হচ্ছে। সাথে উচ্ছেগুলোকেও কালকে তুলে নিতে হবে। উচ্ছে রেখে দিলেই পেকে যায় এবং নিচেই চারিদিকে উচ্ছে গাছে ভরে যায়। আজকে ওপরের ছাদে কোনো কাজ করিনি, তাই ওপরের ছাদ পরিষ্কারই আছে। নিচের বাগানে যেহেতু অনেকগুলো কাজ করেছি, তাই নিচের বাগানটা আবার নেমে পরিষ্কার করতে হবে। তার আগে ঠাকুরের জন্য কিছুটা ফুল তুলে নিলাম। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম। সবাই ভালো থাকুন।